আসসালামু আলাইকুম। আজ 12ই মে 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ চীন ও তুরস্ক থেকে বিধ্বংসী অস্ত্র কিনছে বাংলাদেশ সেনাবাহিনী। মাওলানা নিজামীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি, স্বীকারোক্তি দিলেন সাক্ষী। পাকিস্তানে কোনো আক্রমণ হলে পাল্টা জবাব দেওয়ার হুমকি। এবার বিস্তারিত। বর্তমানে দক্ষিণ এশিয়া এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা গোটা অঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। দুই দেশের মধ্যে বিরতি প্রস্তাব কার্যকর হওয়ার আগে পর্যন্ত দেখা গেছে অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী। ডগ ফাইটে 4.5 জেনারেশনের যুদ্ধবিমান, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, এমনকি লক্ষ্যভেদী ড্রোন হামলাও চালানো হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশেরও তার সামরিক সক্ষমতা পুনর্মূল্যায়ন করার সময় এসেছে। শান্তিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বরাবরই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তবে দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে। বিশ্বজুড়ে চলমান সংঘাত, যেমন রাশিয়া ইউক্রেন, আজারবাইজান আর্মেনিয়া কিংবা ভারত পাকিস্তান সংকট থেকে স্পষ্ট যে মাল্টি রোল যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাস্তবতায় বাংলাদেশও প্রতিরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। বর্তমানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এতে সহযোগিতার হাত বাড়িয়েছে চীন ও তুরস্ক। ওয়ার পাওয়ার বাংলাদেশ.com-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধবিমান 44টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে গত বছর এটি ছিল 40তম। বাংলাদেশ বর্তমানে চীন থেকে 4.5 জেনারেশনের যুদ্ধবিমান জেট এনসি সংগ্রহের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধবিমানই পাকিস্তান 7 মে ভারতীয় রাফায়েল ভূপাতিত করতে ব্যবহারের দাবি করেছে। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের সময় তার ভেরিফাইড ফেসবুক পেজের সূত্রে এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। এছাড়া তুরস্ক থেকেও বাংলাদেশ এরই মধ্যে বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিনজি ড্রোন, হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ। সম্প্রতি তুরস্কের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে, যেখানে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তুরস্কের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সঙ্গে শুধু টেক্সটাইল নয়, প্রতিরক্ষা শিল্পেও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জন্য কম খরচে চীনা J-10 যুদ্ধবিমান HQ-9 এর সমতুল্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তুরস্কের আকিনজি ড্রোন এবং কার্যকর লাইট ট্যাঙ্ক ও MLRS মজুদ বাড়ানো বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষ্যদানকারী এক গুরুত্বপূর্ণ সাক্ষী শাহজাহান আলী সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তাকে শেখানো হয়েছিল কিভাবে মিথ্যা বলতে হবে। শাহজাহান আলী বলেন, নিজামী সাহেব রাজাকার আমরা দেখি নাই, শুনিও নাই, এখন শুনতেছি। আমারে শিখায় দিছিল, নিজামীর নাম তুই কইস, আমি কইছিলাম, মিথ্যা কথা কইছিলাম। রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে নিজামীর বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছিলেন, সেই বিষয়টি নিয়েই এমন মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীকে 4টি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরও 4টি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল। মাওলানা নিজামীর বিরুদ্ধে উত্থাপিত 6ষ্ঠ অভিযোগটি ছিল পাবনার সাথিয়া থানার ধোলাউড়ি গ্রামে সংঘটিত হত্যা মামলা। অভিযোগে বলা হয়, 1971 সালের 27 ও 28 নভেম্বর ধোলাউড়ি গ্রামে ডাক্তার আব্দুল আউয়ালের বাড়ি ও আশপাশের বাড়িতে হামলা চালিয়ে 30 জনকে গুলি করে হত্যা করা হয়। এদের মধ্যে 4 জনকে ধরে ইছামতি নদীর পাড়ে নিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। সেদিন শাহজাহান আলীকেও গলা কেটে ফেলে যাওয়া হয়েছিল, তবে ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান। এই বর্বরতার ঘটনায় অভিযোগ রয়েছে যে নিজামীর নির্দেশেই ওই হামলা পরিচালিত হয়েছিল। তবে এখন শাহজাহান আলী বলেছেন যে নিজামী সাহেব ছিলেন না,
সেই শাহজাহান আলী সম্প্রতি স্বীকার করেন, আমারে শিখায় দিছিল নিজামের নাম তুই কইস, আমি কইছিলাম মিথ্যা কথা কইছিলাম। আওয়ামী লীগ জাতীয় পার্টি জাপা এবং ১৪ দলের নিবন্ধন বাতিল সহ জাপা চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনকে লিখিত চিঠি দিয়েছে সংগঠনটি। গণ অধিকার পরিষদ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইভাবে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের জোটসঙ্গী হিসেবে গণহত্যায় সহায়তা করায় জাতীয় পার্টি সহ ১৪ দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ বছরে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে এবং জাতীয় পার্টি সহ ১৪ দল এ শাসনকে সহযোগিতা করেছে। এছাড়া পরপর ৩টি একতরফা নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিরুদ্ধে গুম, ক্রসফায়ার, দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা সহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাই আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলের নিবন্ধন বাতিল করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী ৫ অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেয়। এবার পাকিস্তান ভারত যুদ্ধ প্রসঙ্গে। পাকিস্তানে কোনো আক্রমণ হলে পাল্টা জবাব হবে চূড়ান্ত ও নির্দয়, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। একই সঙ্গে তারা বলেছে, পাকিস্তান নয়, ভারতই যুদ্ধবিরতি চেয়েছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রোববার স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তার দেশ প্রতিক্রিয়ায় কোনো ছাড় দেবে না, জবাব হবে ব্যাপক, কঠোর এবং চূড়ান্ত। পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল রাজা রব নেওয়াজকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যুদ্ধবিরতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। তিনি বলেন, আমি স্পষ্টভাবে রেকর্ডে রাখতে চাই যে যুদ্ধবিরতির কোনো অনুরোধ পাকিস্তান থেকে করা হয়নি। তিনি ব্যাখ্যা করেন, ৬ ও ৭ মে রাতের ওই কাপুরুষোচিত ও নৃশংস হামলার পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায়, কিন্তু পাকিস্তান তখন জানিয়ে দেয়, আমরা উপযুক্ত জবাব দেওয়ার পরই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। তিনি আরও বলেন, ১০ মে পাকিস্তান পাল্টা জবাব এবং প্রতিশোধ নেয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বানে আমরা ভারতের করা অনুরোধে সাড়া দিই।
এছাড়া তিনি জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী যেসব বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কারভাবে যুদ্ধ পরিস্থিতি প্রশমনে আহ্বান ছিল। জেনারেল চৌধুরী জানান, বুনিয়ানুন মারসুস অভিযানে পাকিস্তান এমন 26টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের ওপর হামলা করা হয়েছিল এবং যেসব স্থাপনাকে পাকিস্তানের সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী মনে করা হচ্ছে। এসব লক্ষ্যবস্তু ছিল ভারতের মূল ভূখণ্ড এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে। হামলার টার্গেটের মধ্যে ছিল ভারতীয় বিমান বাহিনী ও বিমান ঘাঁটি। সুরতগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, বাথিন্দা, বার্নালা, হরওয়ারা, আউন্তিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উদমপুর ও পাঠানকোট। তিনি দাবি করেন এসব ঘাঁটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও জানান, ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোকেও ধ্বংস করা হয়েছে, যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরীহ মানুষ নিহত হয়েছিল। একই সঙ্গে আদমপুর ও ভুজে মোতায়েন থাকা ভারতীয় S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে ভারতীয় সামরিক রসদ ও লজিস্টিক ঘাঁটিগুলোকেও বেছে নেয়, যেমন উরির ফিল্ড সাপ্লাই ডিপো এবং পুঞ্জের রাডার স্টেশন, যেগুলোকে নিরীহ পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে অভিযানে সহায়ক বলে দাবি করা হয়। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, এমন সামরিক সদর দপ্তরগুলোকেও ধ্বংস করা হয়েছে যেগুলোতে পরিকল্পনা করা হয়েছিল নিরীহ মানুষের ওপর হামলার। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি ব্রিগেড হল 10ম ও 80তম, যেগুলো কেজি টপ ও নৌশেরা অঞ্চলে অবস্থিত। তিনি বলেন, এমন অবকাঠামোগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে যেখানে পাকিস্তানে হামলার জন্য প্রক্সি বা সন্ত্রাসী উপাদানদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হতো। মূলত নিয়ন্ত্রণ রেখার ওপারে যেসব ভারতীয় সামরিক ঘাঁটি, গোলাবারুদ ভান্ডার, কামান অবস্থান এবং পোস্ট থেকে আজাদ কাশ্মীর অঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণ চালানো হয়েছিল, সেগুলোর ওপরও ধারাবাহিকভাবে আঘাত হানা হয়। এমনকি এসব ঘাঁটিগুলো শেষ পর্যন্ত সাদা পতাকা উত্তোলন করে সংঘাত বন্ধের অনুরোধ জানায় বলেও পাকিস্তান দাবি করে। জেনারেল চৌধুরী বলেন, ভারতের সেনাবাহিনীর বর্বর আগ্রাসন ও আমাদের নাগরিকদের হত্যার জবাব আমরা কঠোরভাবে দিয়েছি। তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতে শক্তিশালী সাইবার আক্রমণ চালায়, যার ফলে ভারতের সেনাবাহিনী যেসব অবকাঠামোর উপর নির্ভর করে সেগুলোর কার্যক্ষমতা সাময়িকভাবে ভেঙে পড়ে বা দুর্বল হয়ে যায়। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু না করার জন্য মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান একটি বড় সেনাবাহিনী সম্বলিত দেশ। আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি তাদের কাছে অত্যাধুনিক ও উন্নত অস্ত্র রয়েছে। আমি মনে করি না যে সরকারকে আর কোনো সামরিক অ্যাডভেঞ্চারে জড়ানো উচিত, এমন খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। থারুর ভারত পাকিস্তান যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে বলেন, আমি যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানাই। এটি একটি সঠিক পথে এগোনোর সূচনা, তবে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে সময় লাগবে। তিনি দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর পক্ষে জোর দেন এবং বলেন, যেসব পরিবার দুই দেশের সীমান্তে বিভক্ত তাদের পুনর্মিলনের সুযোগ দেওয়া উচিত। আমি চাই আরও বেশি ভিসা ইস্যু হোক এবং মানুষে মানুষে বিনিময় বাড়ানো হোক। শশী থারুর মতে, যুদ্ধ বা সামরিক পথ নয়, বরং শান্তি, মানবিকতা এবং পারস্পরিক বোঝাপড়াই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধানের পথ। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে এবং যুদ্ধবিরতির ঘোষণা বাস্তবায়নের পথে এগোচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অন্যের বিপুল সফলতা দেখে আপনি কি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন অথবা আবেগ আপ্লুত হয়ে পড়েন? দুটোর কোনোটাই আপনার জন্য যথার্থ নয়। আপনার যদি সুনির্দিষ্ট টার্গেট থাকে তাহলে অবশ্যই পারিপার্শ্বিক সকল বিষয় আপনি ভুলে যান। টার্গেটকে সামনে রেখে কেবল ছুটে চলুন। অন্যের সাফল্যে আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলে মনে রাখতে হবে আপনার হৃদয়ের মধ্যে খাদ রয়েছে। অন্যদিকে আপনি অতি আবেগী হয়ে উঠলে মনে রাখতে হবে এখানেও আপনার ত্রুটি আছে। আপনি কেবল অনুপ্রেরণা নেবেন অন্যের সাফল্যের কাছ থেকে, এর বাইরে আর কোনো কিছুই প্রয়োজন নেই। কেবল আপনার লক্ষ্য পানে আপনি ধেয়ে চলুন। মনে রাখবেন, অন্যের সাফল্যের মতো করেই যে আপনার সফলতা আসবে তা কিন্তু নয়।
আপনার প্রচেষ্টায় নতুনভাবে, নতুন চিন্তায়, নতুন গতিতে সফলতা ধরা দেবে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার দেশের বাইরের খবর। কাশ্মীর সংকটে পাকিস্তান ভারত দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু এবং অঞ্চলটির ভবিষ্যৎ নির্ধারণে কাশ্মীরিদের মতামতকে উপেক্ষা করা অযৌক্তিক, এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়েস আহমেদ চৌধুরী। জিও পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের 93% মানুষ মুসলিম, কিন্তু 1947 সালের গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই অঞ্চল পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। তার মতে, সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা আবারও প্রমাণ করেছে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ভারতের উচিত বুঝে নেওয়া যে কাশ্মীরিরা তাদের সঙ্গে থাকতে চায় না, তাদের দমন নীতি সংঘাতকে দীর্ঘমেয়াদী করেছে। আয়াত চৌধুরী আরও বলেন, পাকিস্তানের পরিমিত পাল্টা জবাবে ভারতের আতঙ্ক এটা প্রমাণ করে ন্যায় বিচারের শক্তি এখনও আছে। তার মতে, ভারত যত দ্রুত বাস্তবতা মেনে আলোচনা শুরু করবে, ততই উভয় দেশের মঙ্গল। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানবাধিকার সংগঠনগুলো বলছে, 2019 সালের ভারতের সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বাতিলের পর থেকেই অঞ্চলটিতে স্বায়ত্তশাসন বিলুপ্ত এবং রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে। সেই সময় হাজারো রাজনীতিককে গ্রেপ্তার করা হয়, ইন্টারনেট বন্ধ থাকে মাসের পর মাস এবং কড়া সামরিক উপস্থিতি অব্যাহত থাকে। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন, কাশ্মীরে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।